আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসফেট। মসফেট বা ফেট অ্যাকচুয়ালি কি জিনিস? বেসিক্যালি মসফেট হচ্ছে একটি হাই পাওয়ার ডিভাইস। ইভেন এটা লো পাওয়ারের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। যেমন মসফেটের মধ্যে কিছু ভ্যারিয়েশন রয়েছে, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট রয়েছে বা ডিপ্লিশন রিজিয়ন মসফেট রয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে স্পেসিফিকলি কথা বলবো তা হচ্ছে পাওয়ার মসফেট এবং how to drive a power MOSFET and what are the specifications. I mean the uh, uh, what things we have to consider about driving a MOSFET and using it in a circuit, especially in power electronics and some sort of something like that. So প্রথমে যেই যে কোনো একটা মসফেট আমরা চিন্তা করি, একটা পাওয়ার মসফেট যেমন ওয়েল নোন পাওয়ার মসফেট হচ্ছে IRF-Z44। সো আমরা প্রথমেই তার ডাটা শিটে চলে যাই। যে ডাটা শিটে মসফেটকে আসলে প্রথমে কিভাবে আমি বিচার করবো যে মসফেটটা আমার কোন কাজের জন্য ব্যবহার, অর্থাৎ আমি যে কাজের জন্য চাচ্ছি সেই মসফেটটা আসলে সেই কাজকে ফুলফিল করছে কিনা এবং আমার যে পরিমাণ কারেন্ট রেটিং প্রয়োজন, উম, বা যে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি মসফেটটাকে ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশনের জন্য মসফেটটা আসলে অ্যাপ্লিকেবল কিনা। তো প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে একটা মসফেটকে প্রথমেই চিনার উপায় হচ্ছে তিনটি প্যারামিটার দিয়ে। তার প্রথম প্যারামিটার হচ্ছে তার ভোল্টেজ, আই মিন দ্য ড্রেন টু সোর্স ভোল্টেজ, যে ড্রেন এবং সোর্সের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত বা কি পরিমাণ ভোল্টেজে ড্রেন টু সোর্স এই টার্মিনালটা সাস্টেইন করবে, যেটাকে VDSS বলা হয়। তারপরে হচ্ছে মসফেটের আইডি, অর্থাৎ তার ড্রেন কারেন্ট, কি পরিমাণ কারেন্ট আমি একটা মসফেটের ড্রেন থেকে আহ, নিতে পারবো। এবং থার্ড প্যারামিটার হচ্ছে একটা মসফেটের ক্ষেত্রে সেটা হচ্ছে মসফেটের আরডিএস, অর্থাৎ যখন মসফেটটা অন হয়ে যায় তখন তার মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় যেটাকে আমরা বলি ড্রেন টু সোর্স রেজিস্ট্যান্স, যেটাকে আরডিএস অর্থাৎ সংক্ষেপে আরডিএস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো যেমন আমরা এখন যে মসফেটটা দেখছি এটা হচ্ছে একটা পাওয়ার মসফেট, যেটা হেক্স ফেড অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে IRF-Z44N, যার ড্রেন টু সোর্স ভোল্টেজ, তার মানে হচ্ছে এই ড্রেন এবং এই সোর্সের মাঝখানে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজে এটা সাস্টেনেবল তা হচ্ছে 55 ভোল্ট। তার মানে হচ্ছে আমি যদি ড্রেন টু সোর্সের মধ্যে 55 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করি তাহলে এই মসফেটটা সাস্টেন করবে। বাট যদি 50 ভোল্টের বেশি অর্থাৎ 55 ভোল্টের বেশি আমি যদি তার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে এই ক্ষেত্রে মসফেটটা বার্ন আউট করে যাবে। এরপরে হচ্ছে মসফেটার থেকে ড্রেন থেকে কি পরিমাণ কারেন্ট আমি বের করতে পারবো তা হচ্ছে 49 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে মসফেট থেকে আমি 49 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম ড্রাইভ করতে পারবো। এবং তার পরবর্তী প্যারামিটার হচ্ছে মসফেটের ড্রেন টু সোর্স ভোল্ট সোর্স রেজিস্ট্যান্স RDS অন, অর্থাৎ যখন মসফেটটা অন হবে তখন তার ড্রেন টু সোর্সের রেজিস্ট্যান্স কত হবে, সেটা হচ্ছে 17.5 মিলি ওহমস, which is very low. And now let us go to the another parameter. যখন আমরা একটা মসফেটকে চুজ করব তখন মসফেটের কিছু জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, বিশেষ করে তার ডাটা শিট পড়ে, যে এই ডাটা শিটে মসফেটের এই প্যারামিটার গুলাকে আসলে কিভাবে ডিফাইন করছে। তো প্রথমে আসি অ্যাবসলিউট ম্যাক্সিমাম রেটিংসে, যেখানে আইডি অর্থাৎ ড্রেন কারেন্ট ডিফাইন করছে। তো যদি কন্টিনিউয়াস মোডে মসফেটটাকে ড্রাইভ করা হয়, তার মানে ড্রেন কারেন্টটা যদি কন্টিনিউয়াস কারেন্ট হয় তাহলে এই ক্ষেত্রে গেট টু সোর্সের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয় তাহলে মসফেটটা থেকে যদি টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে এই ক্ষেত্রে মসফেট থেকে আমি 49 অ্যাম্পিয়ার এই মসফেটটা থেকে ম্যাক্সিমাম ড্রাইভ করতে পারবো। বাট যদি টেম্পারেচার এক্ষেত্রে ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ ইনক্রিজ করে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যায় তাহলে ওই ক্ষেত্রে মসফেটের ড্রেন কারেন্ট কিন্তু দেওয়া কমে যাবে, অর্থাৎ এক্ষেত্রে 35 অ্যাম্পিয়ার মসফেট থেকে আমি ড্রেন কারেন্ট বের করতে পারবো। দেন পরবর্তীতে হচ্ছে পালস ড্রেন কারেন্ট, অর্থাৎ আমি ড্রেন থেকে যে কারেন্টটা বের করতে যাচ্ছি এই কারেন্টটা যদি পালস কারেন্ট হয় তাহলে এই ক্ষেত্রে 160 অ্যাম্পিয়ার পর্যন্ত পালস কারেন্ট আমি মসফেটের ড্রেন থেকে বের করা সম্ভব। আফটার দ্যাট মসফেটের যদি পাওয়ার ডিসিপেশন আমরা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে মসফেটের পাওয়ার ডিসিপেশন এই স্পেসিফিক মসফেটটার জন্য সেটা হচ্ছে 94 ওয়াট। তার মানে হচ্ছে এই মসফেটটা আপ টু 94 ওয়াট পর্যন্ত এক্সটেন্ডেবল। অ্যান্ড দেন তারপর হচ্ছে মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ, তার মানে VGS, গেট টু সোর্স ভোল্টেজ, এই ভোল্টেজটা ম্যাক্সিমাম হইতে পারবে প্লাস মাইনাস 20 ভোল্ট। এই হচ্ছে মসফেটের প্রাইমারি লেভেলের মসফেটের কিছু কথাবার্তা, অর্থাৎ মসফেট যখন ড্রাইভ করবে তখন এই বিষয়গুলো আমাদেরকে তখন মাথায় রাখতে হবে। তারপরের ক্ষেত্রে আমরা চলে যাই যে মসফেটের আরো কিছু প্যারামিটার রয়েছে যে প্যারামিটারগুলো আমাদেরকে না জানলেই নয়। যেটা হচ্ছে মসফেটের আরডিএস। এক্ষেত্রে মসফেটের আরডিএস বলা আছে 17.5 মিলি ওহমস যখন মসফেটের ড্রেন
কারেন্ট হচ্ছে 25 অ্যাম্পিয়ার এবং মসফেটের গেট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। অর্থাৎ মসফেটকে 10 ভোল্টে ড্রাইভ করা হয়েছে এবং মসফেটের ড্রেন থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট কোনো একটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হচ্ছে। তো একটা মসফেটের ক্ষেত্রে যখন আমরা তাকে ব্যবহার করি তখন তার আহ, ব্যবহারের উপর নির্ভর করে তার রাইজিং টাইম এবং ফল টাইম এই দুইটা জিনিসকে দেখা হয়। অর্থাৎ একটা মসফেটকে যখন ইউজুয়ালি একটা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় যেখানে সুইচিং ইনভলভ, অর্থাৎ সুইচিং ব্যাপারটা রয়েছে এবং যেখানে ইন্ডাকটিভ কোনো ইকুইপমেন্ট অথবা ক্যাপাসিটিভ কোনো ইকুইপমেন্ট রয়েছে, তো এই ক্ষেত্রে রাইজিং টাইম এবং ফলিং টাইম এই দুইটা বিষয় দেখা হয়। তো আরো একটা প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে টার্ন অন ডিলে টাইম, অর্থাৎ একটা মসফেটকে যদি আমি গেটে ভোল্টেজ দিই তাহলে কত সময় পরে মসফেটটা টার্ন অন হবে, অর্থাৎ মসফেটটা অন হবে অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে তার টার্ন অন পয়েন্টটাকে বোঝা যাচ্ছে টিডি অন, যেটা হচ্ছে টার্ন অন ডিলে টাইম বলে অ্যাকচুয়ালি। এটা একটা মসফেটের ক্ষেত্রে এই মসফেটটার জন্য হচ্ছে 12 ন্যানো সেকেন্ড। তার রাইজ টাইম, অর্থাৎ মসফেটটা যখন তার একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে ট্রান্সফার হবে, অর্থাৎ এক্ষেত্রে এই জিনিসটাকে যদি বলতে বুঝায় অর্থাৎ বুঝাইতে যাই তাহলে আমাকে দেখাইতে হবে হচ্ছে মসফেটের টাইমিং ডায়াগ্রামটা, অর্থাৎ মসফেট যখন টার্ন অন হয় তখন তার অ্যাক্রসের ভোল্টেজ এবং কারেন্টে চেঞ্জ হয়। তাহলে এই ক্ষেত্রে সুইচিং ওয়েভ ফর্মটাকে আমার ভালো করে বুঝতে হবে। তো মসফেটের ক্ষেত্রে যেটা হয় যখন মসফেটটা অন হয়, অর্থাৎ মসফেটের গেট ভোল্টেজ যখন আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা সার্টেন লেভেলের উপরে উঠে যায়, তখন মসফেটের ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা আছে অ্যাকচুয়ালি এটা যদি আমরা ধরে নিই যে এই ভোল্টেজটা তখন ড্রপ ডাউন হয় কিনা, তো এই ক্ষেত্রে যখন এই ভোল্টেজটা ড্রপ ডাউন হয় তার মানে হচ্ছে মসফেটটা টার্ন অনের দিকে যাচ্ছে। তো এই কেসে এই যে রাইজ টাইম, অর্থাৎ এই মসফেটটা টার্ন অন হয়ে যাওয়ার পরে এই ভিডিএসটা কিভাবে ফল করতেছে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তার টার্ন অন টাইম এবং রাইজ টাইম এই দুইটার সমষ্টি। অর্থাৎ মসফেটটার যখন টার্ন অন থেকে একটু সামনের দিকে চলে যাবে, অর্থাৎ ভিজিএসটা যখন একটা নির্দিষ্ট লেভেলের তুলনায় বেড়ে যাবে তখন মসফেটের ভিডিএসটা অ্যাকচুয়ালি পড়া শুরু করবে। অর্থাৎ ভিজিএস যখন বাড়ছে তখন মসফেটের ভিডিএসটা কমা শুরু করছে। তো এই ক্ষেত্রে যেই সময়টুকু ধরে মসফেটের এই ভিডিএস অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজটা পড়া শুরু করে বা ড্রেন কারেন্টটা যেটা ইনক্রিজ করা শুরু করে, তো সেই ক্ষেত্রে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে টার্ন রাইজ টাইম। এবং অপর ক্ষেত্রে যখন আমি তার রিভার্স কন্ডিশনটা চিন্তা করবো, অর্থাৎ মসফেটটা যখন অফ হইতে যাচ্ছে তখনকার কন্ডিশনটা যদি চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে টার্ন অফ ডিলে টাইম রয়েছে একটা এবং টার্ন ফল টাইম বলে একটা ব্যাপার রয়েছে। এই ক্ষেত্রে যখন মসফেটের গেট ভোল্টেজটা পড়া শুরু করে এবং সাথে সাথে মসফেটের ড্রেইন টু সোর্সে যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটা ওঠা শুরু করে এবং মসফেটের ড্রেইন কারেন্টকে যদি চিন্তা করি তাহলে এক্ষেত্রে ড্রেইন কারেন্টটা পড়া শুরু করে। হ্যাঁ, পড়া শুরু করে। তো এই ক্ষেত্রে যেই এই যে নামা বা এই নামার যে জন্য যে সময়টুকু সেই সময়টুকু বলা হয় টার্ন অফ টাইম। তো একটা মসফেটের ক্ষেত্রে আমরা আরো কিছু প্যারামিটার জানি যে মসফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো মসফেটের ড্রেন টু সোর্সের ভোল্টেজ যাই থাকুক না কেন এটা আসলে অ্যাকচুয়ালি কনসার্ন না। মসফেটের গেটে কি পরিমাণ ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে কনসার্ন। অ্যাকচুয়ালি যদি মসফেট থেকে আমি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি বের করতে চাই, অর্থাৎ একটা অ্যামাউন্ট অফ কারেন্ট যদি মসফেটের থেকে আমি গ্র্যাব করতে চাই তাহলে এক্ষেত্রে কি করতে হয়। তো একটা মসফেটের ক্ষেত্রে বিশেষ করে আইআরএফ জেড ফোর ফোর বা অন্যান্য যাবতীয় যে পাওয়ার মসফেট গুলো রয়েছে এই মসফেট গুলোর ক্ষেত্রে তাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভিডিএস বাই আইডি। এই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা মসফেটের ক্ষেত্রে যদি আমি তার যে টোটাল কারেন্ট অর্থাৎ তার টোটাল অ্যামাউন্ট অফ আইডি কারেন্ট যদি আমি গ্র্যাব করতে চাই তার কাছ থেকে তাহলে এই ক্ষেত্রে মসফেটের বায়াসিং ভোল্টেজ অবশ্যই গ্রেটার দেন 8 ভোল্ট হতে হবে। কারণ হচ্ছে আমি যদি এই কার্ভটাকে ফলো আপ করি তাহলে আমি দেখবো 4.5 ভোল্টে অ্যাকচুয়ালি মসফেট থেকে পাওয়ার কারেন্ট ড্র হচ্ছে অ্যাকচুয়ালি 10 এম্পিয়ারেরও কম। এরপরে হচ্ছে যদি 5 ভোল্ট হয়ে যায় তাহলে 5 ভোল্টের জন্য আমি 10 এম্পিয়ার থেকে একটু বেশি পাচ্ছি। 5.5 হলে তার থেকে একটু বেশি, 6 ভোল্ট হলে একটু বেশি, 7 ভোল্ট হলে একটু বেশি, 7.5 হলে একটু বেশি। দেন যদি যখনই 8 ভোল্ট হচ্ছে তখনই মসফেটের ক্ষেত্রে তার পাওয়ার কারেন্ট অর্থাৎ তার ড্রেন যে কারেন্টটা রয়েছে এই ড্রেন কারেন্টের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। তার মানে বুঝাচ্ছে এই কার্ভ থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা মসফেটকে যখনই আমি গ্রেটার দেন 8 ভোল্টে ড্রাইভ করছি তখন অ্যাকচুয়ালি একটা মসফেট থেকে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট অর্থাৎ ড্রেন কারেন্ট আমি তার কাছ থেকে বের করতে পারছি। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা মসফেটকে যদি ড্রাইভ করতে হয় বা একটা মসফেটকে যদি অন করতে হয় তাহলে অবশ্যই তার
গেট টু সোর্স ভোল্টেজ আমাকে গ্রেটার দেন 8 ভোল্ট রাখতে হবে। সো নাও let's go to the data sheet again, and let's see the turn on delay time, rising time, and the turn off delay time, fall time for this specific MOSFET. এই MOSFET এর ক্ষেত্রে rise টাইমটা হচ্ছে 60 ন্যানো সেকেন্ডস, টার্ন অফ ডিলে টাইম হচ্ছে 44 ন্যানো সেকেন্ডস এবং ফল টাইমটা হচ্ছে 45 ন্যানো সেকেন্ডস। These are the parameters which are used in basically in the application of power electronics, especially in DC-DC converters and the converters which is related to in making inverters and some sort of some kind of devices like that. So এরপরে চলে যাই অন্য একটি মসফেট যেটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। ধরে নিচ্ছি যে আমার একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আসলে অপারেটিং যে ভোল্টেজটা রয়েছে যে কোনো একটা লোডের অপারেটিং ভোল্টেজটা অ্যাকচুয়ালি 55 বা 50 ভোল্ট না, ওই ক্ষেত্রে ভোল্টেজ রেটিংটা যদি 100 ভোল্টের কাছাকাছি হয় তাহলে এই ক্ষেত্রে কি করা যেতে পারে? তখন যেটা করা হয় সেটা হচ্ছে হায়ার ভোল্টেজ রেটিং এর মসফেট ব্যবহার করা যেতে পারে। তো এই ক্ষেত্রে IRFP26N এই হেক্সফেট পাওয়ার মসফেটটাকে আমরা ব্যবহার করতে পারি, যেখানে তার ড্রেন টু সোর্স ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। তার মানে এই মসফেটটা আপ টু 200 ভোল্ট যে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য ভায়াবল এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এবং এই ক্ষেত্রে এই মসফেটটার ড্রেন কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার আর ডিএস হচ্ছে 0.04 ওহমস, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4 মিলি ওহমস এর কাছাকাছি। অ্যান্ড দেন এই মসফেটের ক্ষেত্রে যদি তার আমরা অ্যাবসলিউট রেটিংটা দেখি তাহলে এখানেও দেখবো যে তার গেট টু সোর্স ভোল্টেজ অ্যাকচুয়ালি 10 ভোল্ট যখন অপারেট করা আছে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা 50 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে এবং পালস কারেন্টটা IRS 44 এর তুলনায় একটু বেশি, যেখানে আমরা দেখছিলাম IRS 44 এ হচ্ছে অ্যাকচুয়ালি Z44 হচ্ছে আমার অ্যাকচুয়ালি 160 অ্যাম্পিয়ার, সেখানে 260 থেকে আমি পাচ্ছি প্রায় অলমোস্ট 200 অ্যাম্পিয়ার। তো এরপরে হচ্ছে তার পাওয়ার ডিসিপেশন। এই মসফেটের ক্ষেত্রে তার পাওয়ার ডিসিপেশন হচ্ছে 300 ওয়াট, তার মানে সেই মসফেটটা দিয়ে আমি মোটামুটি 300 ওয়াট পাওয়ার জেনারেট করতে পারবো বা পাওয়ার গ্যাপ করতে পারবো। তার গেট টু সোর্স ভোল্টেজ এই ক্ষেত্রে অবভিয়াসলি প্লাস মাইনাস 20 ভোল্ট। অ্যান্ড আফটার দ্যাট এই মসফেটের যদি আমি টার্ন অন এবং টার্ন অফ টাইমগুলো দেখি তাহলে দেখবো যে এই মসফেটের ক্ষেত্রে আরডিএস হচ্ছে 0.04 ওহমস এর কাছাকাছি, যখন আইডি হচ্ছে অ্যাকচুয়ালি 28 অ্যাম্পিয়ার, গেট সোর্স ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট এবং তার টার্ন অন ডিলে টাইম হচ্ছে 17 ন্যানো সেকেন্ডস, টার্ন রাইজ টাইম হচ্ছে 60 ন্যানো সেকেন্ডস, টার্ন অফ ডিলে টাইম হচ্ছে 55 ন্যানো সেকেন্ডস এবং ফল টাইম হচ্ছে 48 ন্যানো সেকেন্ডস। সো মসফেটের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে মসফেট কিন্তু কখনোই একটা আইডিয়াল ডিভাইস না। সো মসফেটের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে মসফেটের যে স্ট্রাকচার রয়েছে এই মসফেটের স্ট্রাকচার থেকে আমরা দেখতে পারি যে মসফেটের ড্রেইনের সাথে একটা ছোট সাইজের ইন্ডাক্টর ফর্ম করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোর্সের সাথে একটা ছোট ইন্ডাক্টর ফর্ম করে, যেখানে তার ড্রেইন যেই ইন্ডাকটেন্স রয়েছে ইন্ডাকটেন্সের মান এখানে মেনশন করে দেওয়া থাকে। স্পেসিফিক মসফেটের জন্য এটা ভ্যারিয়েশন আছে। তো এই ক্ষেত্রে ড্রেনের যে মসফেটটা যে ইন্ডাক্টরটা ফর্ম করে সেই ইন্ডাক্টরের মান হচ্ছে 5 ন্যানো হেনরি এবং সোর্সে যে ইন্ডাক্টরটা ফর্ম করে তার মান হচ্ছে 13 ন্যানো হেনরি। এরপর হচ্ছে মসফেটের ইনপুট ক্যাপাসিটেন্স, কারণ প্রত্যেকটা মসফেটের তার গেইটে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে, যে ক্যাপাসিটেন্সের মানটা অ্যাকচুয়ালি তার খুব বেশি হ্যাম্পার হয় যখন আমরা অর্থাৎ খুব বেশি পরিমাণে সিভিয়ার যখন আমরা মসফেটে একটা সুইচিং ফ্রিকোয়েন্সিতে অপারেট করাই, অর্থাৎ একটা স্পেসিফিক সুইচিং ফ্রিকোয়েন্সি যখন এখানে ইনভলভ থাকে তখন এই মসফেটের গেট ক্যাপাসিটেন্সটা আমাকে অবশ্যই কনসিডারেশন আনতে হবে। অর্থাৎ যখন আমরা একটা স্পেসিফিক বিশেষ করে পাওয়ার ইলেকট্রনিক্স বেস ডিজাইন করব তখন অবশ্যই মসফেটের গেটের এই ক্যাপাসিটেন্সটা আমাকে ইকুয়েশনে ব্যবহার করতে হবে। নাও নাও হিয়ার কামস দ্য বিগ পার্ট, যে কিভাবে আমি একটা যে মসফেট রয়েছে এই মসফেটকে কিভাবে ড্রাইভ করতে পারি using transistor or some other driver circuit, especially MOSFET drivers. So এই ক্ষেত্রে আমরা প্রোটিয়াস ব্যবহার করব এই মসফেটকে ড্রাইভ করার জন্য, যে কিভাবে ড্রাইভ করতে পারি তা দেখানোর জন্য অথবা সিমুলেশন করার জন্য। তো প্রথমে ধরে নিচ্ছি যে মসফেটকে আমরা একটা ট্রানজিস্টর দিয়ে ড্রাইভ করব।
এবং এই ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি পাওয়ার আপ হবে যে কোনো লজিক্যাল সার্কিট থেকে হতে পারে, অথবা মাইক্রো কন্ট্রোলার হতে পারে, বা যে কোনো একটা সার্কিট হতে পারে যার ভোল্টেজ লেভেল খুব বেশি না, খুবই কম একটা ভোল্টেজ লেভেল, বাট মসফেট এর জন্য ড্রাইভ করতে সেখানে আমার 12 ভোল্ট প্রয়োজন। তো কিভাবে করতে পারি? সো প্রথমে ধরে নিচ্ছি যে একটা ট্রানজিস্টর বিসি 547। সো প্রথমে ট্রানজিস্টরটাকে নেই। Okay, so then resistor, so RES, and then MOSFET IRF P IRF Z44, IRF Z44N, and IRF P260N. Okay, so now let's go to the design part. প্রথমে একটা ট্রানজিস্টরকে প্লেস করি, দেন ট্রানজিস্টরের কালেক্টরে একটা রেজিস্ট্যান্স বসাই, লাইক দিস। রেজিস্ট্যান্সের মান ধরে নিলাম 1K। ট্রানজিস্টরের বেজে একটা রেজিস্ট্যান্স বসাই, ধরে নিলাম এই রেজিস্ট্যান্সের মানও হচ্ছে 1K। ট্রানজিস্টরটাকে এমিটারে একটা গ্রাউন্ড কানেকশন দিলাম, এবং ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের যে কালেক্টর পিন রয়েছে সেখানে 12 ভোল্ট দিয়ে পাস করলাম। অ্যান্ড নাও দ্য মসফেট পার্ট। সো এক্ষেত্রে একটা মসফেট নিলাম। মসফেটের গেটের সাথে ট্রানজিস্টরের এই কালেক্টর টার্মিনাল রয়েছে, সেই কালেক্টর টার্মিনালকে সরাসরি কানেক্ট করলাম, এবং মসফেটের যে সোর্স রয়েছে সেই সোর্সটা নর্মাল গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। অ্যান্ড দেন মসফেটের সাথে ধরে নিলাম যে একটা রেজিস্ট্যান্স বা একটা রেজিস্টিভ লোড কানেক্ট করতে যাচ্ছি, বা ইন্ডাকটিভ লোড যাই হোক না কেন, ধরে নিচ্ছি যে একটা লোড মসফেটের ড্রেনের সাথে কানেক্টেড ভায়া এ সোর্স। এক্ষেত্রে সোর্স যে কোনো একটা ডিফারেন্ট সোর্স হতে পারে, অথবা সেম সোর্স হতে পারে, 12 ভোল্টের সোর্স হতে পারে, অথবা যে কোনো ডিফারেন্ট টাইপসের অন্য কোনো সোর্স হতে পারে। তো ধরে নিলাম এখানে একটা ব্যাটারি রয়েছে, যে ব্যাটারির সাথে আমি এই আহ, এই সার্কিটটাকে কানেক্ট করতে যাচ্ছি। তো এক্ষেত্রে এই লোড, যে লোডটা রয়েছে, ধরে নিলাম এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহমস। সো আমি দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি মসফেটের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের অ্যামাউন্টটা কেমন এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এখানে একটা অ্যামিটার বসাই। ওকে, সো অ্যামিটারটা যেটা করি সেটা হচ্ছে যে পজিটিভ টার্মিনালটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নিই, এবং নেগেটিভ টার্মিনালটাকে এখানে লাগে, যাতে করে অ্যামিটারের রিডিংটা পজিটিভ আসে। এন্ড দেন ব্যাটারির যে টার্মিনালটা রয়েছে, ব্যাটারির টার্মিনালটাকে আমি নর্মাল সার্কিটের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডেড করে দিলাম, কানেক্ট করে দিলাম। ধরে নিলাম যে আসলে এখানে ব্যাটারি যে ভোল্টেজটা রয়েছে এটা আসলে 12 ভোল্ট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নিলাম যে 30 ভোল্টস এর একটা সিস্টেম, অর্থাৎ 30 ভোল্ট হচ্ছে তার লোডটা যেই সিস্টেমের সাথে কানেক্ট, সেটা হচ্ছে 30 ভোল্টের একটা লো সিস্টেম বা একটা সোর্স। সো নাও এখন মসফেটটাকে অন করার জন্য লজিক স্টেট নামক একটা পয়েন্টার আমি প্রোটিয়াস থেকে নিতে পারি, যার মাধ্যমে হচ্ছে লজিক্যাল ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ 0 অথবা 1 পাওয়া যাবে যদি আমি যে কোনো একটা লজিক্যাল সার্কিট থেকে ড্রাইভ করতে চাই, স্পেশালি ইন মাইক্রো কন্ট্রোলার। সো আমি এটাকে এর সাথে কানেক্ট করে দিলাম। একটা ব্যাপার এখানে অবশ্যই মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে যখন মসফেটকে আমি সুইচ করব বা মসফেটকে যখন অন করব, there is a good practice যদি আমি মসফেটের গেটের সাথে এবং সোর্সের মাঝে একটা রেজিস্ট্যান্স একটু বড় মানের অবশ্যই, কারণ এক্ষেত্রে এই মসফেটের জন্য মসফেট ড্রাইভ করতে অ্যাকচুয়ালি আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভোল্টেজ। তো মসফেটকে যদি আমি, যেহেতু ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, অবভিয়াসলি আমি এখানে ভোল্টেজ দিয়েই কন্ট্রোল করবো তাকে। বাট এখানে একটা গুড প্র্যাকটিস হচ্ছে, যেহেতু মসফেটের গেটের সাথে একটা
ক্যাপাসিটেন্স ফর্ম করে। তো ক্যাপাসিটরটা যাতে খুব দ্রুত ডিসচার্জ হয়ে যেতে পারে, তো এইটা ইনশিওর করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে মসফেটের গেটের সাথে এবং সোর্সের মাঝে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেওয়া হয়, যে রেজিস্ট্যান্সটার অ্যাকচুয়ালি যে কারেন্টটা মসফেটের অ্যাক্রসে আসবে অর্থাৎ যেই ভোল্টেজটা মসফেটের অ্যাক্রসে আসবে সেটা যাতে খুব দ্রুত ডিসিপেট হয়ে যেতে পারে। তো এই কারণে এই মেকানিজমটা ব্যবহার করা, এবং এটা আমি রিকমেন্ড করবো এই জিনিসটাকে অলওয়েজ ব্যবহার করার জন্য। তাহলে যেটা হবে, আমি মসফেটকে যে কোনো কন্ডিশনে ড্রাইভ করি না কেন, অর্থাৎ হায়ার সুইচিং ফ্রিকোয়েন্সিতে হোক অথবা লো সুইচিং ফ্রিকোয়েন্সিতে হোক, আমি যখনই মসফেটকে ড্রাইভ করছি তখন এই সেম মেকানিজমটাকে, অর্থাৎ এই সেফটি ইনসিউরিটি যাতে ব্যবহার করি। এখন আসি সিস্টেমটাকে সিমুলেশনে। যেহেতু আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে একটি এনপিএন ট্রানজিস্টরটাকে ব্যবহার করেছি মসফেটকে ড্রাইভ করার জন্য। তো প্রথমে আসি কিছু পয়েন্টার ভোল্টেজ, অর্থাৎ কিছু পয়েন্টের যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজ গুলো আমরা দেখবো। তো এখানে একটা ভোল্টেজ প্রোব বসাই যেটা মসফেটের গেইটে হবে, আর আরেকটা ভোল্টেজ প্রোব বসাই হচ্ছে আমার যে ট্রানজিস্টর রয়েছে সেই ট্রানজিস্টরের বেইজে। সো নাও অন যেটা করব সেটা হচ্ছে যে জিনিসটাকে আমরা প্লে করি। যেহেতু ট্রানজিস্টরের বেইজে ভোল্টেজ রয়েছে এখন 0 ভোল্ট, যেহেতু লজিক লেভেল থেকে আমি ড্রাফট করছি, তো 0 ভোল্ট দেখাচ্ছে বেইজে। যার ফলে যেটা হচ্ছে এই ট্রানজিস্টরের বেস টু ইমিটার যে ভোল্টেজটা রয়েছে, অর্থাৎ এই বেস এবং ইমিটার রেসপেক্টে যে ভোল্টেজটা এখানে ডেভেলপ হচ্ছে, এই ভোল্টেজটার মান যদি 0 ভোল্ট হয়, অর্থাৎ লেস দেন 0.7 ভোল্ট হয়, তাহলে এই ট্রানজিস্টরটা অফ থাকবে। এবং যেটা হবে সেটা হচ্ছে এই ট্রানজিস্টরের কালেক্টর ইমিটার হচ্ছে সেপারেটেড হবে তখন, এবং কালেক্টরের যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটা সরাসরি কালেক্টরের এই টার্মিনালে চলে আসবে। নাও, যেহেতু কালেক্টরের এই টার্মিনালে চলে আসছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে মসফেটের এই গেটে ভোল্টেজ রয়েছে 10.9 ভোল্ট, অলমোস্ট অ্যারাউন্ড 11 ভোল্টের কাছাকাছি। এবং এইটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা এখানে অ্যাকচুয়ালি কিন্তু ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। খেয়াল করে যদি দেখি সেটা কিভাবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এরপর আরেকটা রেজিস্ট্যান্স, যার ফলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, যার কারণে ভোল্টেজটা কমে গেছে কিছুটা। অ্যান্ড হিয়ার উই ক্যান অলসো সি দ্যাট দ্য মসফেটটা এই ক্ষেত্রে ফুললি অন, টোটালি অন, যার ফলে কি হচ্ছে এই 30 ভোল্টের একটা পাওয়ার সোর্স থেকে এই 10 ওহমস এর রেজিস্ট্যান্সটা প্রায় 2.9 অ্যাম্পিয়ারের মতন, 9-7 অ্যাম্পিয়ারের মতন কারেন্ট নিচ্ছে। যদি আমি এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মানটাকে চেঞ্জ করি তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে ধরে নিলাম রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করে আমি 1 ওহমস করে দিলাম, তাহলে যেটা হবে যে আমার কারেন্টের অ্যামাউন্টটা বেড়ে যাওয়ার কথা। তো আমরা এখানে খেয়াল করে দেখছি যে কারেন্টের অ্যামাউন্টটা বেড়ে গেছে, প্রায় 26.9 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই মসফেটের মধ্য দিয়ে। সো এখন যদি এই লোডটাকে বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে 1 দেব। এখানে 1 দিলে যেটা দেখছি সেটা হচ্ছে যে মসফেটের সরি ট্রানজিস্টরের বেস টু ইমিটারের যে ভোল্টেজটা রয়েছে, বেস টু ইমিটারের ভোল্টেজ হচ্ছে অলমোস্ট 5 ভোল্ট, বাট মসফেটের গেটের এখানে ভোল্টেজ 10.9 ভোল্ট দেখাচ্ছে, ইভেন কারেন্টও যাচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, এখানে 1 ভোল্ট দেওয়ার সাথে সাথে মসফেটটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি মসফেটটা বন্ধ হচ্ছে না। কেন এই ঘটনাটা ঘটছে, তো এই ব্যাপারটাকে আমরা একটু বিশ্লেষণ করি। সো যেটা দেখছিলাম যে মসফেটটা অ্যাকচুয়ালি অন হচ্ছিল না। এটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটিএস এর অনেক সময় সিমুলেশন করতে গেলে যখন সিমুলেশন ফাইলটাকে আমরা সেভ না করি তখন এরকম কিছু ঝামেলা অ্যারাইজ করতে পারে। ইউজুয়াল কেসে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই সিমুলেশনটাকে তখন নতুন করে করা উচিত। তো এক্ষেত্রে যেমন খেয়াল করে দেখি, এখন আমি সেম সেটআপটা আবার রেডি করেছি। এই ক্ষেত্রে দেখতেছি যে যখনই আমি এখানে 1 দিচ্ছি তখন অ্যাকচুয়ালি মসফেট ট্রানজিস্টরের বেজে ভোল্টেজ যেটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে 0.77 ভোল্ট, যার মানে হচ্ছে 0.7 ভোল্ট, যেটা বেস টু ইমিটারকে অন করার জন্য সাফিসিয়েন্ট ভোল্টেজ। অ্যাকচুয়ালি ট্রানজিস্টর যেহেতু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, সো ট্রানজিস্টরের বেজে খুব স্লাইড অ্যামাউন্ট অফ কারেন্ট যদি যায় তাহলে সেক্ষেত্রে ট্রানজিস্টরটা অন হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা এখানে ট্রানজিস্টরটাকে অ্যাজ এ সুইচ অপারেট করাচ্ছি, সেক্ষেত্রে ট্রানজিস্টরের বেস টু এমিটারে যদি ভোল্টেজ 0.7 ভোল্ট অর্থাৎ গ্রেটার দেন 0.7 ভোল্ট হয়, তখনই শুধুমাত্র ট্রানজিস্টরটা অন হবে। তো যখন ট্রানজিস্টর অন হয় তখন যা হয় সেটা হচ্ছে যে ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটার টার্মিনাল শর্ট হয়ে যায়, যার ফলে এইখান থেকে যে গ্রাউন্ড ভোল্টেজটা রয়েছে গ্রাউন্ড ভোল্টেজটা তখন এই মাথায় উঠে চলে আসে, অর্থাৎ এই কালেক্টর টার্মিনালে চলে আসে, যার ফলে কালেক্টর টার্মিনালে ভোল্টেজটা তখন গ্রাউন্ডের ভোল্টেজের লেভেলে চলে আসে, অলমোস্ট সেম হয়ে যায়।
এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মসফেটের গেটে ভোল্টেজ হচ্ছে 0.0 সামথিং ভোল্ট, যার ফলে কি হচ্ছে মসফেট তখন ফুললি অফ, যার ফলে মসফেটের এখানে কোনো অর্থাৎ লোডে কোনো কারেন্ট প্রোভাইড করছে না। আবার যখন আমি মসফেটটাকে অন করব তখন জাস্ট এখানে 0 দিলেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এই যে সেটআপটা আমরা রেডি করলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনভার্টিং সেটআপ। আমি আবারও বলছি ইনভার্টিং সেটআপ, যার মাধ্যমে হচ্ছে একটা ট্রানজিস্টরের বেজে আমি যখনই 0 দিচ্ছি তখন হচ্ছে মসফেটটা অন হচ্ছে, যখনই ট্রানজিস্টরের বেজে 1 দিচ্ছি তখন মসফেটটা অফ হচ্ছে। তো হোয়াট অ্যাবাউট যদি আমি চাই যে আহ, এই ক্ষেত্রে আমি উল্টা কেসটা করবো অর্থাৎ নন ইনভার্টিং বানাবো, তখন কি করব? তাহলে এই ক্ষেত্রে দুইটা সলিউশন রয়েছে। প্রথম সলিউশনটা আমরা দেখি। প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেটআপটাকে আরেকটু দূরে সরায় নেই। প্রথমে যেটা করতে পারি সে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রানজিস্টরটা আমাকে ইনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ যে আমি যে ইনপুটটা দিচ্ছি যদি 0 দিচ্ছি তখন এখানে মসফেটটা অন হচ্ছে। তো আমি যেটা করতে পারি এটাকে আবার ইনভার্ট করতে পারি। আবার ইনভার্ট করলে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে তখন এইরকম আরেকটা সেটআপ রেডি করতে হবে। এখানে ট্রানজিস্টরের বেজে একটা রেজিস্ট্যান্স বসাবো, যেটা প্রথম ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেক্টেড হবে। এখানে ধরে নিলাম যে এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1K। সেকেন্ড ট্রানজিস্টর ইমিটারটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করি এবং অ্যাজ ইউজুয়াল প্রথম ট্রানজিস্টরের মতন এটাকেও কালেক্টর যে টার্মিনাল রয়েছে তার কালেক্টর টার্মিনালে 1K এর একটা রেজিস্ট্যান্স এবং সেটা কালেক্টর টার্মিনালের সাথে কানেক্টেড হয়ে পাওয়ার যে সোর্স রয়েছে সেই পাওয়ার সোর্সের সাথে, অর্থাৎ আমার সেল পাওয়ার যে সোর্স রয়েছে 12 ভোল্ট, সেই পাওয়ার সোর্সের সাথে গিয়ে কানেক্ট হবে। এক্ষেত্রে আমরা দেখব যে মসফেট অ্যাকচুয়ালি নন ইনভার্টিং মোডে তখন অপারেট হচ্ছে। সো আমরা মসফেটের গেটের সাথে কানেক্ট করে দিলাম। তো এখন দেখি ঘটনাটা কি ঘটে। সো প্লে করি। এখন দেখতে পাচ্ছি যেহেতু এখানে লজিক্যাল ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, লজিক্যাল ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, যার ফলে কি হচ্ছে এই ট্রানজিস্টরটা এখন অফ, যার ফলে এইখানকার যে পুরো ভোল্টেজটা রয়েছে আমরা কিছু ভোল্টেজ প্রোব প্রথমে বসাই তারপরে ব্যাখ্যা দিচ্ছি ব্যাপারগুলোকে যে এই ট্রানজিস্টরের অ্যাক্রসে কি হচ্ছে। দুইটা ভোল্টেজ প্রোব বসালাম, একটা হচ্ছে ট্রানজিস্টরের প্রথম ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে এবং দ্বিতীয় ট্রানজিস্টরের বেস টার্মিনালে। তো প্রথমে দেখি ঘটনাটা কি ঘটছে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখনই প্রথম ট্রানজিস্টরের বেজে আমি 0 ভোল্ট অ্যাপ্লাই করছি তখন প্রথম ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি অফ, যার ফলে হচ্ছে কালেক্টর থেকে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা সরাসরি নেমে আসতেছে এই পয়েন্টে এবং এখানে দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 6 ভোল্টের মতন এই ট্রানজিস্টরের কালেক্টর যে টার্মিনালটা রয়েছে কালেক্টর টার্মিনালটাতে রয়েছে এবং পরবর্তী যে ট্রানজিস্টরটা রয়েছে Q3 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের বেজে ভোল্টেজ রয়েছে 0.7 ভোল্টের কাছাকাছি, যার মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা অন, যার ফলে এই ইমিটার টার্মিনালে যে ভোল্টেজটা রয়েছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড যে ভোল্টেজটা ইমিটার টার্মিনালে তখন কালেক্টর টার্মিনালের সাথে শর্ট হয়ে যাচ্ছে এবং কালেক্টর টার্মিনালে গ্রাউন্ড ভোল্টেজ লেভেলটা উঠে আসছে, যার ফলে এই কালেক্টরের যে ভোল্টেজ লেভেল তখন সেই ভোল্টেজ লেভেলটা অ্যাকচুয়ালি 0 ভোল্টেজ লেভেল, যার ফলে কি হচ্ছে মসফেটটা তখন অফ। সো হোয়াট হ্যাপেন যদি আমি এখানে যে লজিক্যাল ভোল্টেজ লেভেলটা রয়েছে সেই লজিক্যাল ভোল্টেজ লেভেল আমি যদি 1 দিই, তো দেখি 1 দিলাম, 1 দেওয়ার সাথে সাথে প্রথম ট্রানজিস্টরের বেস মিটারে ভোল্টেজ চলে আসছে হচ্ছে আমার পয়েন্ট, বেস মিটারে ভোল্টেজ হচ্ছে 0.077, তার মানে হচ্ছে 0.7 ভোল্টের থেকে বেশি, তাহলে এই ট্রানজিস্টরটা অন এবং এইখানকার ইমিটারে যে ভোল্টেজ এটা কালেক্টরে উঠে এসেছে, যার ফলে এই পরবর্তী যে 2 নম্বর ট্রানজিস্টরটা রয়েছে ট্রানজিস্টরের বেজে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টের কাছাকাছি, যার ফলে এই ট্রানজিস্টরটা অফ এবং এই দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে তখন টোটাল ভোল্টেজটা অর্থাৎ বায়াসিং যে ভোল্টেজটা রয়েছে বায়াসিং টোটাল ভোল্টেজটা এখানে চলে আসবে, যার ফলে এটা অ্যাপ্লাই হচ্ছে মসফেটে এবং এই মসফেটটা তখন অন হয়ে যাচ্ছে এবং এখানে প্রায় 26.9 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এইটা হচ্ছে দুইটা সেটআপ যার মাধ্যমে ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যাপ্লিকেশন গুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখন এই সেটআপটার একটা প্রবলেম হচ্ছে যে এই সেটআপটাকে আমি কখনো হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ হচ্ছে এই ক্ষেত্রে ট্রানজিস্টর অন এবং অফ হওয়ার জন্য একটা অবভিয়াসলি রাইজ টাইম এবং ফল টাইম এখানেও রয়েছে। সো হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই সেটআপটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না, যেখানে ফ্রিকোয়েন্সি রেটিং গ্রেটার দেন
10 কিলোহার্টজ বা এর থেকে বেশি, তো ওই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে টোটেম পোল নামক আলাদা একটা সেটআপ এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা দেখি যে টোটেম পোলটাকে আমি কিভাবে তৈরি করতে পারি সেম সেটআপ থেকে। যদি নন ইনভার্টিং আমি ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, এবং যদি ইনভার্টিং ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায়। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে ট্রানজিস্টরটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে BC547। সো আমরা এখানে আরেকটা ট্রানজিস্টর নেব যেটা এনপিএন না বরঞ্চ পিএনপি ট্রানজিস্টর। সো এরকম একটা সেটআপ রেডি করি। BC547 এর অপোজিট পিএনপি ট্রানজিস্টরের নাম হচ্ছে BC557, যেটা একটা পিএনপি ট্রানজিস্টর। সো আমরা এই ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টরটা নেই। প্রথমে একটা এনপিএন ট্রানজিস্টরকে বসাই লাইক দিস, অ্যান্ড দেন একটা পিএনপি ট্রানজিস্টরটাকে বসাই লাইক দিস, অর্থাৎ প্রথম ট্রানজিস্টর Q3 যে ট্রানজিস্টরটা রয়েছে সেই ট্রানজিস্টরের যে কালেক্টর টার্মিনালটা রয়েছে সেই কালেক্টর টার্মিনাল থেকে কালেক্টর টার্মিনালটা বায়াসিং পয়েন্টে যাবে। ইমিটার টার্মিনালটা পরবর্তী যেই এনপিএন ট্রানজিস্টরটা রয়েছে, সরি পিএনপি যে ট্রানজিস্টরটা রয়েছে সেই ট্রানজিস্টরের সাথে এসে কানেক্ট হবে। সেই ট্রানজিস্টরের ইমিটার টার্মিনালে কানেক্ট হবে এবং কালেক্টর টার্মিনালটা অবশ্যই ক্ষেত্রে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। সো আমরা কানেক্ট করি। দেন দুটো ট্রানজিস্টরের যে বেস টার্মিনালটা রয়েছে সেই বেস টার্মিনাল দুটাকে একত্র করে দেবো এই ক্ষেত্রে। দেন এখানে একটা ট্রানজিস্টর যে ট্রানজিস্টর প্রথমে ছিল সেই ট্রানজিস্টরের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে তার কালেক্টর টার্মিনালটাকে সোর্সের সাথে কানেক্ট করবো, অর্থাৎ বায়াসিং যে ভোল্টেজে এই সিস্টেমটা অপারেট হবে সেই বায়াসিং ভোল্টেজের সাথে কানেক্ট করি। ধরে নিলাম এই ক্ষেত্রে বায়াসিং যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে আমার 12 ভোল্ট। সো নাও আমার Q3 ট্রানজিস্টরের যে কালেক্টর টার্মিনালটা রয়েছে সেই কালেক্টর টার্মিনালটা বায়াসিং ভোল্টেজ দিয়ে দিলাম, অ্যান্ড দেন এই দুইটা ট্রানজিস্টরের আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এইখানে, অর্থাৎ এই দুইটা ট্রানজিস্টরের বেজে একটা রেজিস্ট্যান্স, বন্ডকের একটা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করলাম এবং সেটাকে অপর সাইডে Q1 ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেক্ট করলাম। অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে যে মসফেটের যে গেট রয়েছে এই গেটের সাথে একটা ছোট রেজিস্ট্যান্স, ছোট মানে খুবই ছোট, এখানে 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করতে পারি। 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিলাম। দেন এটাকে আমার যে টার্মিনাল রয়েছে, অর্থাৎ এই দুইটার Q3 এবং Q4 এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের যেই কমন টার্মিনাল রয়েছে যে দুটা যেখানে মিলিত হয়েছে সেই টার্মিনাল থেকে মসফেটের মসফেটের যে রেজিস্ট্যান্স QR6 সেই রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম, এবং এই ক্ষেত্রে R3 রেজিস্ট্যান্সের মানটাকে আমরা কিছুটা কমিয়ে দিই, ধরে নিলাম 1K। সো নাও আমার এই সেটআপটা রেডি হয়ে গেছে। তো এখন যদি আমি নর্মালি জাস্ট এটাকে অন এন্ড অফ করি, নর্মাল জাস্ট একবার অন করব অথবা অফ করব, তো তাহলে ঘটনাগুলো কি ঘটে আমরা একটু দেখি। তাহলে প্রথমে যেহেতু এটা অন স্টেটে রয়েছে, সো আমরা অন করলাম। অন করে আমি এখানে দেখছি যে মসফেটের গেটে ভোল্টেজ পাচ্ছে অ্যাকচুয়ালি 0 ভোল্টের কাছাকাছি, যার ফলে কি হচ্ছে মসফেটটা অফ। এরপরে যখন এখানে 0 ভোল্ট দিচ্ছি তখন মসফেটের অ্যাক্রসে প্রায় 11.10 সামথিং ভোল্ট, তার মানে এক্ষেত্রে মসফেটটা কিন্তু অন। সো এই ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই দুইটা মসফেটের মধ্যে এট এ টাইম যে কোনো একটা অন এবং অফ সিকোয়েন্সিয়ালি হচ্ছে, যার ফলে কি হচ্ছে মসফেটের অ্যাক্রসে ভোল্টেজটা ওইভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ মসফেটটা তখন অন এবং অফ হচ্ছে। সো হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এটা কিভাবে আমাকে কাজে দেবে। হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মসফেটকে তখন আমার যে ড্রাইভ
যে ভোল্টেজটা, তখন ভোল্টেজের সাথে সাথে কারেন্টটাও একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। এবং আমরা যেহেতু জানি যে মসফেটের গেইটে একটা আহ, একটা স্পেসিফিক ভোল্টেজ রয়েছে, অর্থাৎ একটা সরি স্পেসিফিক ভোল্টেজ বলছি, একটা ক্যাপাসি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানে ক্যাপাসিট্যান্স রয়েছে। তো এই ক্ষেত্রে ক্যাপাসিটরটা ডিসচার্জ করার জন্য এবং ক্যাপাসিটরটা যাতে খুব ফাস্ট চার্জ এবং ডিসচার্জ হতে পারে, অর্থাৎ মসফেটটা খুব ফাস্ট যাতে অন এবং অফ হইতে পারে। তো এই ক্ষেত্রে এই কারণে এইরকম টোটেম পোল নামক, অর্থাৎ একটা এনপিএন এবং একটা পিএনপি ট্রানজিস্টরের কম্বিনেশন মসফেটের গেটে দেওয়া হয়। এবং এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে গেটের সাথে যে স্পেসিফিক যে রেজিস্ট্যান্সটা, অর্থাৎ যে মসফেটটাকে ড্রাইভ করছে, সেই মসফেটের সাথে যে ট্রানজিস্টর থেকে সে ড্রাইভ হবে, সেই ট্রানজিস্টর থেকে একটা ছোট মানের রেজিস্ট্যান্স মসফেটের গেটে এসে কানেক্ট হয় এবং গেট টু সোর্সের মাঝখানে সেই অনুযায়ী, অর্থাৎ যদি আমি 10 ওহমস ব্যবহার করি এখানে রেজিস্ট্যান্স, তাহলে 1k ওহমসের 1 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স গেট টু সোর্সের মধ্যে আমরা দেবো। কারণ এখানে একটা ব্যাপার আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি, এখানে পাওয়ারটা কিন্তু খুব বেশি কনসার্ন না। কেন? কারণ হচ্ছে মসফেটের গেটে কি পরিমাণ পাওয়ার ঢুকতেছে এটা কিন্তু খুব বেশি কনসার্ন না। যদি আমি এভাবে চিন্তা করি যে মসফেটটা অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে সুইচিং হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে মসফেটটা খুব অল্প সময়ের জন্য অন হচ্ছে এবং খুব অল্প সময়ের জন্য অফ হয়ে যাচ্ছে। তার মানে এখানে অন এন্ড অফ দুইটা সাইকেল রয়েছে, সিমিলটেনিয়াসলি অন এন্ড অফ হচ্ছে এবং খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য সেটা। তো এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স গুলো আসলে খুব বেশি হ্যাম্পার করবে না, বাট ইন লো ফ্রিকোয়েন্সিস এখানে কিন্তু একটা পাওয়ার ডিসিপেশন হবে। কারণ আমরা যদি খেয়াল করে দেখি, এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করছি বিশেষ করে মসফেটের গেটের সাথে R6 রেজিস্ট্যান্স, এর মান হচ্ছে 10 ওহমস। সো যার মানে কি হচ্ছে, যার মানে যদি আমি খুব লো ফ্রিকোয়েন্সিতে অপারেট করি এই জায়গাটাতে, তাহলে কিন্তু এখানে একটা পাওয়ার ডিসিপেশন হবে, তার মানে এখানে একটা কারেন্ট কনজাম্পশন হওয়ার চান্সেস রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই এই স্পেসিফিক সেটআপটা শুধুমাত্র হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা উচিত, যার ফলে কি হবে, আমার মসফেটটা খুব স্মুথলি ড্রাইভ হবে। সো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে একটা পালস জেনারেটর থেকে, পালস জেনারেটর হচ্ছে 5 ভোল্টের এবং যার ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাবভ 10 কিলো হার্টজ। ধরে নিলাম যে 20 কিলো হার্টজ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। সো এইখানে সেট আপ করে দিলাম 20 কিলো হার্টজের। এখন এই পুরো সেট আপটা 20 কিলো হার্টজের মধ্যে অন অ্যান্ড অফ হবে এবং এবং এর যে ডিউটি সাইকেল রয়েছে, ডিউটি সাইকেল ধরে নিলাম যে 50% ডিউটি সাইকেল। তো এখন দেখি ঘটনাটা কি ঘটে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মসফেটের অ্যাক্রসে এখানে ভোল্টেজটা খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিস্টরের অ্যাক্রসে। এবং এখানে কারেন্টের যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, কারেন্টটাও কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা তখন পালস কারেন্টে পরিণত হচ্ছে। তো আমরা যদি এইখানকার যে ওয়েভ শেপ রয়েছে, এই ওয়েভ শেপের একটা রেজাল্ট দেখতে চাই, অর্থাৎ আমরা যদি অসিলোস্কোপে জিনিসটাকে দেখতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এটার একটা গ্রাফ তৈরি করি এখানে। দেখি ঘটনাটা কি ঘটে অ্যাকচুয়ালি। এখান থেকে একটি প্রোব নিয়ে আসলাম, প্রোব নিয়ে এসে এর সাথে কানেক্ট করলাম এবং কারেন্টের একটি প্রোব নিয়ে আসলাম, প্রোব নিয়ে এসে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেক্ট করলাম। দেন আমরা সিমুলেশনটাকে ধরে নিলাম 1 মিলি সেকেন্ডের মধ্যে আমি এর ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু ওয়েভ শেপটা তৈরি হয়ে গেছে। তাহলে এখন আসি ওয়েভ শেপটা নিয়ে একটু আলোচনা করি, আমরা ওয়েভ শেপটার ব্যাপারে একটু দেখি কি ঘটছে ওয়েভ শেপটার মধ্যে অ্যাকচুয়ালি। আমি টাইম ডিভিশনটাকে আরেকটু কমিয়ে নিই যাতে করে ব্যাখ্যা করতে আমার জন্য একটু সুবিধা হয়। ধরে নিলাম 200 মাইক্রোসেকেন্ডস। সো এখন ওয়েভ শেপটা একটু বেটার আসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে মসফেটের যে দুইটা প্রোব, একটা হচ্ছে R6 রেজিস্ট্যান্স, অর্থাৎ মসফেটের গেটে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই গেটের ভোল্টেজের অ্যামাউন্ট দেখাচ্ছে। আর 2 নম্বর যে প্যারামিটারটা, সেই প্যারামিটারটা হচ্ছে কারেন্টের প্যারামিটার। যদি এটা নেগেটিভ দিকে দেখাচ্ছে তার মানে হচ্ছে কারেন্টটা অ্যাকচুয়ালি উল্টা দিকে যাচ্ছে, তো এই কারণে নেগেটিভ দেখাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমি দেখি সেটা হচ্ছে যে যদি আমি কারেন্টটাকে চিন্তা করি, বিবেচনা করি যেটা পজিটিভ সাইডে রয়েছে অ্যাকচুয়ালি, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আইদার প্রোবটাকে নিচে কানেক্ট করতে পারি অথবা যেখানে আছে সেখানে কানেক্ট করতে পারি, যদিও এখানে নেগেটিভ জাস্ট উল্টা সাইনটা দেখাচ্ছে আর কিছুই না উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। সো প্রথমে দেখতে পাচ্ছি যখনই মসফেটটা অন হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ মসফেটের গেটের ভোল্টেজটা হায়ার ভোল্টেজের দিকে যাচ্ছে, অর্থাৎ 10 ভোল্টেজ অ্যাবভ যাচ্ছে, তখনই মসফেটটা অ্যাকচুয়ালি অন হচ্ছে এবং হাই অ্যামাউন্ট অফ কারেন্ট, এক্ষেত্রে প্রায় 26 অ্যাম্পিয়ার, অলমোস্ট 26 অ্যাম্পিয়ার অফ কারেন্ট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মসফেটের গেটে ভোল্টেজটা অ্যাপ্লাই রয়েছে। যখনই মসফেটের গেটের ভোল্টেজটা ধীরে ধীরে নামা শুরু করেছে, তখনই কি হচ্ছে, কারেন্টটা আবার বন্ধ হয়ে যাওয়া শুরু হয়, অর্থাৎ কারেন্টটা তখন কমে যাচ্ছে এই ক্ষেত্রে।
এই যে যেমন নেগেটিভ পিক থেকে বুঝতে পারছি যে কারেন্টের জাস্ট নেগেটিভ সাইন দেখাচ্ছে আর কিছুই না। তো কারেন্টটা তখন দিকে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই সিকোয়েন্সটা সে বারবার মেনটেন করছে। তার মানে হচ্ছে এটা কি একটা পালস কারেন্ট। সো এর ফলে কি হচ্ছে যে মসফেটটা যে কারেন্টটা তৈরি করতেছে এই ক্ষেত্রে পালস কারেন্ট সে তৈরি করতেছে। তো হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ব্যাপারটা খুব ভালো করে বোঝা উচিত যে আমি যখন ড্রাইভ করবো মসফেটকে হাই ফ্রিকোয়েন্সিতে তখন আসলে কিভাবে ড্রাইভ করা উচিত। তো এইগুলো হচ্ছে লো কস্ট সেটআপ যার মাধ্যমে আমি মসফেটকে চাইলে খুব কম খরচেই ড্রাইভ করতে পারি লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি। এবং এই ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখা উচিত যে মসফেট যখন অন হয় তখন মসফেটের মধ্যে যদি নর্মালি তাকে কন্ডাকশন মোডে ব্যবহার করি আমরা, অর্থাৎ জাস্ট অন করলাম এবং অনেকক্ষণ পরে বা অনেক সময় পরে গিয়ে আমি তাকে অফ করলাম, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কন্ডাকশনগত যে লস সেই লসটা হবে এবং এই লসের যে অ্যামাউন্ট বা লসের যে পরিমাণটা এই পরিমাণটা আসলে তাহলে কত হবে এটা একটা কনসার্ন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি মসফেটের এক কি পরিমাণ হিট ডিসিপেশন হচ্ছে এটাও এখানে উঠে আসে। অর্থাৎ এখানেও কিন্তু এই ব্যাপারটা চলে আসে যে কত পরিমাণ হিট মসফেটের অ্যাক্রোসে ডিসিপেশন হচ্ছে। সেই ক্ষেত্রে মসফেটের যে হিট ডিসিপেশন সেই হিট ডিসিপেশনের যেই যদি ফর্মুলা আমি বিবেচনা করি তাহলে হিট ডিসিপেশনের ফর্মুলা হবে হচ্ছে পিডি বা ছোট হাতের ডি বলতে পারি, পাওয়ার ডিসিপেশন অফ মসফেট। সেটা হচ্ছে মসফেটের যে কারেন্ট রয়েছে আইডি, অর্থাৎ মসফেটের ড্রেন কারেন্ট এটা স্কোয়ার হবে। অর্থাৎ আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করি আইডি ডাবল টাইমস আসবে এবং এর সাথে মাল্টিপ্লাই হবে মসফেটের ড্রেন টু সোর্স রেজিস্ট্যান্স অর্থাৎ আরডিএস অন, যেটাকে আমরা জানতাম যে অন রেজিস্ট্যান্স মসফেটটা যখন অন হয়ে যাচ্ছে তখনকার রেজিস্ট্যান্স। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার কারেন্ট যে অ্যাম্পিয়ার যাচ্ছে, ধরে নিলাম যে কারেন্ট আমার এখানে যেহেতু 26 অ্যাম্পিয়ার যাচ্ছে 26.9, আমরা ধরে নিচ্ছি যে এখানে 25 অ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছিল আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সো 25 অ্যাম্পিয়ার ইন্টু 25 অ্যাম্পিয়ার ইন্টু আরডিএস, অর্থাৎ মসফেটটা যখন অন হচ্ছে ইন টোটালি তখন মসফেটের রেজিস্ট্যান্স কত। তাহলে এই ক্ষেত্রে আমরা যে অর্থাৎ যে মসফেটটা ব্যবহার করছি সেই মসফেটটার চলে যাই। দেখতে পাচ্ছি যে এই মসফেটটা হচ্ছে আইআরএফ Z44। সেই মসফেটটার অন রেজিস্ট্যান্স হচ্ছে 17.5 মিলি ওহমস। এটা খুবই নেগলিজিবল। সো আমরা এখানে 17.5 মিলি ওহমস ব্যাপারটা বসাই। এখন আসি যে তার পাওয়ার ডিসিপেশন কত। সো আমরা ক্যালকুলেট করি। সো হিয়ার ইজ দ্য ক্যালকুলেটর। নাও 25 into 25 into 17.5 এত ডিভাইডেড বাই 1000। কেন 1000? কারণ হচ্ছে রেজিস্ট্যান্সটার মান ছিল অ্যাকচুয়ালি 17.5 মিলি ওহম, so that's why 1000, 10 inverse of -3. So now the MOSFET across a power dissipation actually হচ্ছে 10.9 watts, which is almost 11 watt. এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মসফেট যখন এই অ্যামাউন্ট অফ হিট ডিসিপেট করে তখন মসফেটকে কিন্তু খোলা, অর্থাৎ নর্মাল এয়ার ভেন্টিলেশন যে কুলিং, আমরা চিন্তা করি যদি এয়ার ভেন্টিলেশন কুলিং আমি এখানে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এয়ার ভেন্টিলেশন কুলিংটা লং রান, অর্থাৎ যদি কোনো একটা লং রান সিস্টেমে, অর্থাৎ একটা সিস্টেম এরকম আছে যে সিস্টেমটা অনেক অনেক লম্বা সময় ধরে চলবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি খুব লম্বা সময় ধরে সেই সিস্টেমটা চলবে। যেমন ধরতে পারি যে আমার গরমের দিনে ফ্যান, ডিসি ফ্যান, এটা কন্টিনিউয়াস চলতে হয়, অনেক লম্বা সময় ধরে চলতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি ওই ক্ষেত্রে কোনো হিট ডিসিপেশন হওয়ার জন্য কোনো জায়গা বা কোনো একটা অপশন মসফেটের সাথে না দিই তাহলে কি হবে? তাহলে যেটা হতে পারে লং রানে মসফেটটা ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ তার কন্টিনিউয়াসলি এই অ্যামাউন্টের অর্থাৎ 11 ওয়াট অ্যামাউন্ট অফ হিট তাকে কন্টিনিউয়াসলি ডিসিপেট করতে হচ্ছে। তাহলে এই ডিসিপেশন হওয়ার জন্য এয়ার কুলিং ইজ নট সাফিসিয়েন্ট। So in that case we have to put a heat sink in the MOSFET, the back side specially। যার ফলে কি হবে মসফেটটা যাতে ওই হিটটা স্পেসিফিক যে অ্যামাউন্ট অফ হিট এখানে জেনারেট হচ্ছে এই অ্যামাউন্ট অফ হিটটা যাতে ওই হিট সিং এর থ্রুতে সে এয়ারে ডিসিপেট করে দিতে পারে। সেই ক্ষেত্রে এই পাওয়ার ডিসিপেশনের সাথে মসফেটের যে একটা কনস্ট্যান্ট প্যারামিটার রয়েছে সেই প্যারামিটার গুলো আমরা একটু দেখবো এখন যে হিট ডিসিপেশন করার সাথে এই প্যারামিটার গুলো কিভাবে রিলেটেড, যেটাকে বলা হয়েছে থার্মাল রেজিস্ট্যান্স। তো খেয়াল করে দেখি যে এখানে মসফেটের যে থার্মাল রেজিস্ট্যান্স রয়েছে আর থেটা জেসি, যেটাকে বলা জাংশন টু কেস রেজিস্ট্যান্স, অর্থাৎ মসফেটের নিজস্ব যে জাংশন রয়েছে এবং মসফেট যে কেসের মধ্যে ভরে দেওয়া আছে সেই কেসের টেম্পারেচারটা কেমন হয়, অর্থাৎ সেই কেসের হিটটা কি পরিমাণ জেনারেট হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মান যেটা দেখাচ্ছে সেটা ম্যাক্সিমাম দেখাচ্ছে হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। তার মানে 1 ওয়াট যদি পাওয়ার ডিসিপেশন হয় মসফেট থেকে তাহলে এই ক্ষেত্রে 1.5 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করবে উইথ রুম টেম্পারেচার।
তাহলে এই ক্ষেত্রে আমাদের হিট ডিসিপেশন কত ছিল? হিট ডিসিপেশন ছিল হচ্ছে আমার 11 ওয়াটের মতন। সো 11 ইন্টু 1.5 যদি আমি ধরি, 11 ইন্টু 1.5, 1.5 into 11, so almost 16.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হবে। প্লাস রুম টেম্পারেচার 25 ডিগ্রি যদি ধরি, তাহলে এক্ষেত্রে 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হচ্ছে একটা মসফেটের অ্যাক্রসে। তাহলে এই ক্ষেত্রে মসফেটটাকে যদি আমার হিট ডিসিপেশন ঠিক রাখতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মসফেটের কিটের সাথে একটা মাঝারি সাইজের, অর্থাৎ হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি সাইজের একটা হিটসিঙ্ক অবশ্যই বসাতে হবে। যদি এক্ষেত্রে হিট ডিসিপেশন অর্থাৎ টেম্পারেচার রাইজ, টেম্পারেচার যে অ্যামাউন্ট এখানে রাইজ করছে সেই টেম্পারেচার রাইজের পরিমাণ যদি আরো বেশি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হিটসিং এর অ্যামাউন্ট অর্থাৎ হিটসিং এর যে সাইজটা রয়েছে এই সাইজটা অবশ্যই বাড়াইতে হবে। এবং এই প্যারামিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া আছে, যেটা হচ্ছে 0.5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমার যদি টেম্পারেচারের রাইজ 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট হয়, তার মানে টেম্পারেচার যদি হাফ ওয়াট করে ইনক্রিজ করে, তাহলে এই ক্ষেত্রে 0.5 আমার হচ্ছে টেম্পারেচার যাওয়ার জন্য এরকম করে একটা হিটসিঙ্ক জেনারেট করতে হবে। জাংশনটি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 62, যেটা হচ্ছে 62 সেন্টিগ্রেড পার ওয়াট। এটা হচ্ছে যে জাংশনটা মসফেটের নিজস্ব যে জাংশন, সেই জাংশনটা হিট ডিসিপেশন পার ওয়াটের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা 11 ওয়াট পাচ্ছিলাম। সো পাওয়ার ডিসিপেশন, তাহলে এই ক্ষেত্রে জাংশন টেম্পারেচারটা যদি আমি হিসাব করতে চাই, তাহলে দেখবো যে 62 ইন্টু 11, আমরা একটু বের করি, 62 ইন্টু 11, so which is almost 682 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, যেটা মসফেটের জাংশন টেম্পারেচার। তো এইটা মসফেটের জন্য খুব বেশি পরিমাণে একটা বড় ব্যাপার, যে যদি আমি তার সাথে কোনো রকম কি বলে হিটসিং ব্যবহার না করি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মসফেটের যে অপারেটিং জাংশন টেম্পারেচার, এই জাংশন টেম্পারেচার প্যারামিটারটা কিন্তু উপরেই দেওয়া রয়েছে। খেয়াল করে দেখি, এটা -55 থেকে +175 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এরপরে যদি মসফেটের টেম্পারেচার এর থেকে ইনক্রিজ করে যায়, তাহলে কিন্তু মসফেটের জাংশনটা তখন পুড়ে যাবে এবং এই ক্ষেত্রে মসফেট আর সাস্টেইন করবে না, অর্থাৎ মসফেট নো লঙ্গার উইল অপারেট। সো এই ব্যাপারগুলো একটা মসফেটের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি কনসার্ন, এবং এই ব্যাপারগুলো অর্থাৎ একটা মসফেটকে যখন ড্রাইভ করতে যাব তখন এই বিষয়গুলো খুব বেশি পরিমাণে কেয়ার নিতে হবে। Okay, now let's go to another section of driving a MOSFET using a specific driver circuit like IR2104, which is international rectifier, অর্থাৎ ইন্টারন্যাশনাল রেকটিফায়ার নামের যে এই যে অ্যাসোসিয়েশন রয়েছে যারা মসফেট এবং মসফেট রিলেটেড যে ড্রাইভার সার্কিট গুলো তৈরি করে, তাদের একটা ড্রাইভার সার্কিট, অথবা টিসিএ সিরিজের 447 এটা ব্যবহার করতে পারি যদি আমার আইসোলেশনের প্রয়োজন হয়। যেমন কোন একটা সার্কিট রয়েছে যেখানে আমার অপটিক্যাল আইসোলেশন প্রয়োজন। যেমন ধরে নিচ্ছি যে আমার একটা লজিক্যাল সার্কিট রয়েছে, ধরে নিলাম মাইক্রোকন্ট্রোলার থেকে আমার একটা মসফেটকে ড্রাইভ করতে হবে 200 ভোল্টের, এবং এদের মাঝখানে আমার একটা আইসোলেশন প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিএলপি 250 নামক যে ড্রাইভার আইসিটা রয়েছে, সেই ড্রাইভার আইসিটা। এবং এই ক্ষেত্রে এই টিএলপি 250 ড্রাইভার আইসিটা অ্যাকচুয়ালি অপটো আইসোলেটর হিসেবে ব্যবহার হয়। তার মানে এটা আইসোলেটেড মসফেটকে ড্রাইভ করতে পারে আইসোলেটেডলি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ড্রাইভার আইসি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আগে একটু ব্যাখ্যা করি, তারপরে আমরা যাই কিভাবে ড্রাইভ করতে হবে। তো এই ড্রাইভার আইসি যেহেতু অপটিক্যাল আইসোলেটেড, তার মানে হচ্ছে তার যে একটা টার্মিনাল রয়েছে, যার প্রাইমারি টার্মিনালে একটা ডায়োড রয়েছে। এই ডায়োডটাকে অন করার ফলে এই ডায়োড থেকে লাইট গিয়ে এর অপর টার্মিনালে পৌঁছে, যেখানে একটা ফটো ডায়োড রয়েছে, বা ফটো ট্রানজিস্টর বলতে পারি, ফটো ট্রানজিস্টর রয়েছে, যে ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি মসফেটটাকে ড্রাইভ করছে সাফিসিয়েন্ট যে ভোল্টেজ, এখানে বায়াসিং ভোল্টেজ দেবো, সেই বায়াসিং ভোল্টেজে তাকে ড্রাইভ করছে। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু রেডি করি, দেখি যে এখানে ঘটনাটা কি ঘটছে, অর্থাৎ কিভাবে সেই মসফেটটা ড্রাইভ হচ্ছে। সো এর সাথে 1K একটা রেজিস্ট্যান্স, সিস্টেমের জন্য গ্রাউন্ড, লজিক্যাল স্টেট, যার মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার থেকে তাকে ড্রাইভ করবো। ধরে নিলাম যে লজিক্যাল স্টেটটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোকন্ট্রোলার থেকে বায়াসিং ভোল্টেজ, মাইক্রোকন্ট্রোলার থেকে আউটপুট ভোল্টেজ। দেন এই সিস্টেমটাকে বায়াস করার জন্য এক্সটার্নালি একটা 12 ভোল্টের সোর্স,
দেন আমার যে মসফেট রয়েছে সেই মসফেট এখানে জাস্ট একটা ছোট রেজিস্ট্যান্স আমরা দিতে পারি 100 ওহমস এর, কারেন্ট লিমিট করার জন্য আর কিছু নয়। অ্যান্ড দেন 10k রেজিস্ট্যান্স ড্রেন টু সোর্সের মাঝখানে, অ্যান্ড দেন a voltage source, another voltage source, একটা লোড, লোডের অ্যাক্রসে কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার, আমরা জাস্ট নেগেটিভ পোর্শনটা এদিকে দিলাম জাস্ট কানেকশনটা সুবিধাতে দেওয়ার জন্য, যে ভ্যালুটা যখন দেখাবে তখন সে জাস্ট নেগেটিভ দেখাবে ছাড়া আর কিছুই না। সো দিস ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড এই ক্ষেত্রে এই টার্মিনাল এবং এই টার্মিনাল অবশ্যই কানেক্টেড হতে হবে যাতে করে মসফেটটা অন থাকে। ধরে নিলাম যে এখানকার ভোল্টেজ লেভেল হচ্ছে আমার এখানকার ভোল্টেজ লেভেল রয়েছে আমার অলমোস্ট 40 ভোল্ট। সো নাও এটা পর বসে একটা হচ্ছে মসফেটের বেজে, দেখি ঘটনাটা কি ঘটছে অ্যাকচুয়ালি। ওকে, নাও here we can see that এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা আমাকে এখানে ভোল্টেজ যে লেভেলটা দেখাচ্ছে এখানে নেগেটিভ ভোল্টেজ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কেন ঘটছে সেটা ব্যাখ্যা করি একটু। এটা এই ভোল্টেজ স্কোপটা অ্যাকচুয়ালি এই গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজটা দেখাচ্ছে। আমাকে যদি অ্যাকচুয়ালি মসফেটের এখানে গেটে ভোল্টেজ মেজার করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, এই প্রোব না বসায় সেখানে একটা রিয়েল ভোল্ট মিটার প্লেস করতে হবে। সো আমরা একটা ভোল্ট মিটার এখানে প্লেস করি with respect to gate and the MOSFET এর source। তো এখানে খেয়াল করে দেখি অ্যাকচুয়ালি ভোল্টেজ লেভেলটা কত। অ্যাকচুয়ালি ভোল্টেজ লেভেলটা হচ্ছে 0, তার মানে এখানে যখন 0 ভোল্ট আসতেছে এই ড্রাইভার ইনপুটে তখন এখানে ভোল্টেজ লেভেল হচ্ছে 0। সো নাও এখানে দেখতে পাচ্ছি একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে ইনপুট কারেন্ট ড্যাশ -32 পিক অফ অ্যাম্পিয়ার ইজ আউটসাইড স্পেসিফাইড রেঞ্জ অফ সামথিং লাইক দ্যাট। তার মানে হচ্ছে এই যে মডেলটা অর্থাৎ এই আইসি ইউ1 যে আইসিটা আমরা ব্যবহার করছি এই ইউ1 আইসিটা অ্যাকচুয়ালি প্রোটিয়াসের জন্য কোনো সিমুলেশন মডেল তৈরি করা নাই, যার ফলে কি হবে, যার ফলে প্রোটিয়াস এই মডেলটাকে সিমুলেট করতে পারবে না। তো এই ক্ষেত্রে এরকম আরো কিছু মডেল রয়েছে যে মডেলগুলো অ্যাকচুয়ালি প্রোটিয়াস কখনোই সিমুলেট করতে পারে না। এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা প্রোটিয়াসে এই স্পেসিফিক ড্রাইভার সার্কিট গুলা যেগুলো মসফেটের জন্য দেওয়া রয়েছে প্রোটিয়াসে, এই ড্রাইভার সার্কিট গুলা দিয়ে যখন মসফেট ড্রাইভ করতে যাব তখন প্রোটিয়াস কিন্তু আমার এই সিমুলেশন যে প্রসেসটা রয়েছে সিমুলেশন প্রসেসটা দেখাইতে পারছে না, কারণ হচ্ছে এটার কোনো স্পেসিফিক ড্রাইভার আমার প্রোটিয়াসে লোড করা নাই, অর্থাৎ প্রোটিয়াসে নাই, যার ফলে প্রোটিয়াস দেখাইতে পারছে না। বাট ইন রিয়েল লাইফের ক্ষেত্রে কি হচ্ছে, ইন রিয়েল লাইফ তখন কিন্তু কোনো ড্রাইভার সার্কিটের প্রয়োজন নাই, কারণ এখানে আমি সিমুলেশন করছি না। এখানে শুধুমাত্র অর্থাৎ এই প্রোটিয়াস সিমুলেশন আমি যে সিমুলেশনটা দেখাচ্ছি যে আমি কিভাবে কানেক্ট করতে পারি, বাট ইন রিয়েল লাইফ আমি নর্মালি কানেক্ট করবো এবং রিয়েল লাইফে ব্যাপারগুলো যেটা হবে যে এই ক্ষেত্রে জিনিসটা অপারেট হবে এবং রান করবে, কারণ এখানে আমি দেখাতে পারছি না শুধুমাত্র সিমুলেশনে এই স্পেসিফিক আইসিটার কোনো ড্রাইভার নাই, দ্যাটস ওয়াই। এরকম আরো কিছু আইসি রয়েছে যেমন IR2104, তারপরে টিসিএস 4427, অর্থাৎ এই রিলেটেড মাইক্রোচিপের যে চিপগুলো দেখাচ্ছে এখানে, দেখাচ্ছি আমি যে 6 অ্যাম্পিয়ার হাই স্পিড মসফেট ড্রাইভার, 9 অ্যাম্পিয়ার হাই স্পিড বা 3 অ্যাম্পিয়ার ডুয়াল সাইড মসফেট ড্রাইভার, যেমন 4424, 4427, 442829, দিজ আর দ্য ড্রাইভার্স অফ মসফেট, যার ফলে আমি মসফেটটাকে হাই স্পিড অর্থাৎ অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে ড্রাইভ করতে পারবো। এবং রিয়েল কেসে বিলিভ মি দিস আইসিস আর ওয়ার্ক। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যখন আমি এই ধরনের স্পেসিফিক আইসি গুলা যেমন যেটা দেখালাম যে টিএল সিরিজের যে আইসি গুলা অথবা আইআর সিরিজের যে আইসি গুলা রয়েছে, IR2101, 01, 04, 06, 64, 86, 9, 94, 112, 117, 182,
5, all these ICs can drive MOSFET in real time. But এই আইসি গুলার একটা প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আইসি গুলো এক্সপেন্সিভ। অর্থাৎ আমি যখন এই মসফেট গুলাকে হায়ার ফ্রিকোয়েন্সিতে এবং খুব সফিস্টিকেটেড ডিভাইসে ব্যবহার করব, তখন এই আইসি গুলা ব্যবহার করা যেতে পারে। বাট ইন জেনারেল নর্মাল কেস গুলাতে, যেখানে আমার আসলে কস্ট অপটিমাইজেশন করার প্রয়োজন, আমার সার্কিটের পারফরমেন্সটা কনসার্ন না, আমার সার্কিটের কস্টটা কনসার্ন, অর্থাৎ আমি একজন ক্লায়েন্টের কাছে এমন একটা অফার পেলাম যে আমাকে একটা কনভার্টার রেডি করে দিতে হবে বা একটা ডিসি ডিসি কনভার্টার তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে বা একটা ইনভার্টার তৈরি করে দিতে হবে, সেক্ষেত্রে ডিপেন্ড করবে প্রজেক্টের কস্ট কেমন বা প্রজেক্টটার পারফরমেন্স আমি কেমন চাচ্ছি, তার উপরে বেস করে আমরা এই ড্রাইভার গুলা ব্যবহার করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল রিকমেন্ডেশন। বাট যদি কারো এক্ষেত্রে যদি মনে হয় যে না, আমি ড্রাইভার দিয়েই ড্রাইভ করবো এবং ড্রাইভার দিয়ে ড্রাইভ করলে, এটা এক্ষেত্রে বলে রাখা উচিত যে ড্রাইভার দিয়ে যদি আমি মসফেট কে ড্রাইভ করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মসফেট খুবই স্মুথলি ড্রাইভ হবে। এবং নর্মালি যারা মসফেট ম্যানুফ্যাকচারার তারা কিন্তু বলে যে আহ, যখন মসফেট কে ড্রাইভ করা উচিত, বিশেষ করে হায়ার কারেন্ট রেটিং বা যেখানে আমার মসফেটটা টার্ন অন এবং টার্ন অফ টাইমটা খুব বেশি পরিমাণে কনসার্ন, যেখানে সার্কিটের পারফরমেন্সটা অ্যাকচুয়ালি কনসার্ন, সেখানে যাতে আমরা মসফেট ড্রাইভার ব্যবহার করি রাদার দেন নর্মাল ট্রানজিস্টর। তো আমিও তাদের সাথেই যাব, কারণ তাদের এই মতবাদ বলার পিছনে কারণ রয়েছে, যে কারণে প্রত্যেকটা মসফেট ড্রাইভার স্পেশালি ফাংশন এবং স্পেশালি ডিজাইন, স্পেশালি মসফেট এবং আইজিবিটি ড্রাইভ করার জন্য, বোথ ইন হাই সাইড অ্যান্ড লো সাইড অবভিয়াসলি। তো এই ড্রাইভার সার্কিট গুলো যাতে তখন ব্যবহার করা হয়, অর্থাৎ স্পেশাল যেখানে পারফরমেন্সটা কনসার্ন। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে যখন প্রাইসটা কনসার্ন, নট পারফরমেন্স, তো ওই ক্ষেত্রে যাতে করে আহ, আমরা এই ড্রাইভার আইসি গুলার দিকে যদি কস্ট অপটিমাইজেশনে যেতে চাই, তখন যাতে আমরা নর্মাল যে ট্রানজিস্টার গুলো রয়েছে, সেই ট্রানজিস্টারের যে সেট আপ গুলো দেখাইলাম, সেই ট্রানজিস্টারের সেট আপ গুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যবহার করলেই হয়ে যাচ্ছে আমাদের এখানে। সো দিস ইজ দ্য থিং, যার মাধ্যমে একটা মসফেট কে ড্রাইভ করা যেতে পারে। এবং মসফেটের এভরি ডিটেলস আশা করি সামনে আরো কিছু টিউটোরিয়াল আসবে ট্রানজিস্টরের উপরে। এবং মসফেট যখন ইন্ডাকটিভ সিস্টেম, বিশেষ করে যে ডিসি ডিসি কনভার্টার বা পাওয়ার ইলেকট্রনিক্স এর যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, যেখানে ইনভার্টার কনভার্টার, যেমন পুশ পুল, ফুল ব্রিজ, হাফ ব্রিজ, অথবা বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক বুস্ট কনভার্টার, এই সব কনভার্টারের ক্ষেত্রে যখন মসফেট ব্যবহার করা হয়, যেখানে ইন্ডাক্টর ব্যবহার হয়, হ্যাঁ, তো এইসব কেসে মসফেটের সাথে অবশ্যই অবশ্যই টার্ন অন এবং টার্ন অফ টাইমে সেফটি ডিভাইস কানেক্ট করা উচিত এই ক্ষেত্রে। যেমন টার্ন অন এর সময় মসফেট টার্ন অন হইতে এক ধরনের এইট সার্কিট, যেটাকে আমরা অ্যাকচুয়ালি স্নাবার সার্কিট বলি, স্নাবার সার্কিট ব্যবহার করা হয়, যাতে করে টার্ন অন হইতে মসফেটের কোনো ধরনের ট্রাভেল না হয়। অর্থাৎ ডিআই বাই ডিটি বা ডিবি বাই ডিটির যে ঝামেলাগুলো ক্রিয়েট হয়, বিশেষ করে পাওয়ার ইলেকট্রনিক্স এবং মসফেট বেস পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে এই ডিভি বাই ডিটি বা ডিআই বাই ডিটি খুব বড় একটা ফ্যাক্টর কিন্তু। তো ওই ক্ষেত্রে যে স্নাবার সার্কিট গুলো ব্যবহার করা হয়, বিশেষ করে টার্ন অন টাইম এবং টার্ন অফ টাইমে, ওই স্নাবার সার্কিট গুলো নিয়ে আরেকদিন আমরা আলোচনা করবো এবং এগুলো নিয়ে ডিটেলস এক্সপ্লেনেশন দিব, যে কিভাবে স্নাবার সার্কিট বসাইতে হয় এবং কি ভ্যালুর বসাইতে হবে, কেন এই ভ্যালু হইতে হবে, ঠিক আছে, এই ভ্যালু ছাড়া যদি অন্য ভ্যালু হয় তাহলে কি ধরনের প্রবলেমস গুলো ক্রিয়েট হতে পারে। বোথ মসফেট, ট্রানজিস্টার্স এবং আইজিবিটির জন্য এরকম আলাদা আলাদা টিউটোরিয়াল সেকশন তৈরি করা হবে ইনশাল্লাহ। সো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।